এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। আমি ভেবেছি তোমাদের মা যাওয়ার সাথে সাথে ওর পড়াশোনাটাও নিয়ে গেছে, নয় মানুষের হুকুমে এমন উঠবস করতো। বাহার ভাই সচরাচর আসে না বাড়ির ভেতর, আজ এসেই এমন অদ্ভুত কথা বলছে যার দরুন অবাক হয়ে তাকিয়ে আছে তুহিন। সে যেন কিছুই বুঝতে পারছে না, একবার বোনের দিকে আর একবার বাহার ভাইয়ের দিকে তাকাচ্ছে। অবস্থা বেগতিক দেখে রোজা সওদাগর বোকা বোকা হেসে বলল, আরে কি যে বলো না বাহার, তুমি তো এখানে যে বিশেষ কাজে এসেছো। আমি কি যে বলি না আন্টি, যা সঠিক তাই বলি। চোখ থাকতে অন্ধ হওয়াটা তোমায় মানায় না তুহিন। তোর বোন কি করছে না করছে, কে কি করাচ্ছে খোঁজ রাখো। ভাই হয়েছ তো দায়িত্ব কেন অবহেলা করছো? মায়ের হারানোতে ব্যথিত হয়ে বোনের সুখ তো সব উড়িয়ে দিচ্ছ, অথচ মেয়েদের সুখ প্রিয়। বহুদিন পর কেউ চিত্রার হয়ে কথা বলল। এই অনাকাঙ্ক্ষিত আনন্দে চোখে অশ্রু জমল। মাথা নত করে সে লুকিয়ে রাখার চেষ্টা চালালো সেই অশ্রু। তুহিন বুদ্ধিমান ছেলে, সে ততক্ষণে বাড়ির ভেতরের পরিবেশের কথা কিছুটা আন্দাজ করে ফেলেছে। চেয়ার ছেড়ে সে উঠে দাঁড়ালো, চিত্রার কাছে গিয়ে মাথায় আদুরে হাত বুলিয়ে শক্ত কণ্ঠে বলল, কিরে চিত্রা, তোকে দিয়ে কাজ করাচ্ছে কে? বড় চাচি নাকি ছোট চাচি নাকি ফুপি, কে বল? চিত্রা ছোট মানুষ, আদুরে ভাব তার শরীরে তো এখনো আছে। সে ভাইজানের বাহু আঁকড়ে কেঁদে দিল। আপন মানুষের পরিবর্তনের নীরব অভিযোগ যেন জানালো ভাইকে। তুহিনের রাগ চড়ে বসলো মাথায়। বোনকে এক হাতে ধরে টেবিলের সব খাবার প্লেট এক এক করে ছুঁড়ে মারল ফ্লোরে। চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে গেল সেই সব প্লেট। কাঁচের গ্লাসটা বড় চাচির পায়ের সামনে আছাড় মেরে আঙুল উঁচিয়ে চিৎকার করে বলল, আপনাদের যদি কাজ করতে মন না চায় তবে নতুন কাজের লোক নিন, একজনের জায়গায় দুজন নিন। আপনাদের সাহস কিভাবে হয় আমার বোনের উপরে এইসব হুকুম তারিম করার? কে আপনি? সাহস কি করে হলো আপনার চাচির? তুহিনের এমন রাগে উপস্থিত সবাই ভীত, কেবল স্থির রইল বাহার। মাঝে মাঝে কিছু কথা সঠিক মানুষের কানে দিতে হয়। বড় চাচিরও ততক্ষণে অপমান আকাশ ছুঁয়েছে। সে দাঁত কিরমির করে বলে, তুহিন, ভদ্রতা ভুলেছো? কাকে কি বলছো? আর তোমার বোনকে কাজ করাবো না কেন? সে কোনো রাজপ্রাসাদ থেকে আসেনি। রাজপ্রাসাদের মেয়েরা তো ওনাদের বাড়িতে মানুষ হয় না, তাই না? সামান্য একটা ব্যাপারকে এই মেয়ে কি বিশ্রী করে তুললো, স্বার্থপর মেয়ে। টেবিলের কাঁচের ওপর গ্লাসগুলো ফেলে ভেঙে চুরমার করে ফেললো সব এক নিমেষেই তুহিন। বড় চাচিকে আঙুল উঁচিয়ে বলল, আপনি তো কোনো রাজপ্রাসাদ থেকে আসেননি, আপনার বাপেরও কোনো জমিদারি ছিল না, কন্যার ভার সামলানোর ক্ষমতাও তার ছিল না। বস্তিতে থাকতেন এক রুমের খুপড়িতে। ভুলে গেছেন অতীত? আবার আমার বোনকে নিয়ে আপনি বাজে কথা বলছেন। পেটে ঘি পড়তেই পান্তা ভাতের কথা বলে ক্ষমতা দেখাচ্ছেন। অপমানে গা ঘিন ঘিন করে উঠল রোজা সওদাগরের। ছেলে মেয়ে দুটোকে কি সে কম ভালোবাসা দিয়েছিল? অথচ আজ কি কথা বলছে তারা। তন্মধ্যেই নুরুল সওদাগর সশব্দে চর বসালেন ছেলের গালে। এই প্রথম সে তার ছেলের গায়ে হাত তুলল। অফিস থেকে এসে ছেলের এমন রূপ দেখেই মূলত সে হতবম্ব। তুহিনের চোখ তখনও ভয়ঙ্কর রকমের লাল, ফর্সা মুখে তখন তুমুল আক্রোশ। চিত্রা ছুটে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে যেতে নিলেই সিঁড়ির সামনে থাকা টলমলে চোখের চাঁদনি আপা তার হাত ধরে আটকে দিল। চিত্রা হাত ঝাড়া দিয়ে রুমের ভেতর প্রবেশ করার সময় ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। পিছু ফিরে তাকাতেই চিত্রার চক্ষু চড়ক গাছ। বড় আপার শরীরটা নিচের সিঁড়িতে পড়ে আছে। ভারী পেটটা ধরে তার হৃদয় বিদারক চিৎকার। রক্তে রঞ্জিত হলো সাদা ফ্লোর। হুড়মুড় করে কেমন অবসাদের বাতাস বয়ে গেল প্রকৃতি নিবিড় করে। হাহুতাশ মাখানো অসুস্থ বাতাস, হাহাকার করা নিস্তব্ধ বাতাস। চিত্রা লোহার গেটটার হাতল ধরে ভেজা চোখে যেন কার পথ চেয়ে রইল। কার ফেরার আশায় যেন উতলা হলো তার দেহের ছোট্ট হৃৎপিণ্ডখানি। চিত্রা কেবল ঝাপসা চোখে অপেক্ষা করলো কিছু সুখবরের। শরীরে জড়ানো সুতির আকাশি রঙের জামাটায় তখনও রক্তের দাগ, হাতে লেগে আছে শুকনো রক্ত। আম্মা, আপনি ঘরে গিয়া বহেন, রাত ৩টা বাজে। এখানে বইয়া আছেন, ঠান্ডা লাগবো তো। যান আম্মা, ঘরে যান। বাড়ির সবচেয়ে কম দামি মানুষ বৃদ্ধ দারোয়ান চাচার আদর মাখানো দুশ্চিন্তা চিত্রার কানে কয়েকবার প্রতিধ্বনি হয়ে ফিরে ফিরে গেল তার নীড়ে। চিত্রা অটল স্থির হয়ে বসেই রইল। বিশেষ হেলদোল দেখালো না সে, যেন তার অবহেলিত শরীরটায় অবহেলাটাই প্রাপ্য। তুখোর অবহেলায় অবহেলায় ঝলসে যাওয়াটাই তার প্রাপ্য। দারোয়ান চাচা হতাশার শ্বাস ফেলল, নিবিড় কণ্ঠে বলল,
অন্তত আমার টুলটার উপর উঠা বসেন আম্মা। চিত্রা এবারও নিশ্চুপ, প্রাণহীন দৃষ্টিতে একবার তাকালো বৃদ্ধ দারোয়ানের দিকে। চোখে তখন অশ্রু কানারাও বিরতি নিয়েছে, কিন্তু গাল তার তখনও ভেজা। বহু কষ্টেই চিত্রা কাঁপা কাঁপা কণ্ঠে অপরাধী সুরে উচ্চারণ করলো, আমি ইচ্ছে করে চাঁদনি বাবুকে ধাক্কা মারিনি চাচা, তুমি তো আমায় বিশ্বাস করো, তাই না? বৃদ্ধ মতিউর রহমান গোল গোল মেয়েটার দিকে করুণ দৃষ্টিতে তাকালেন। মেয়েটার দুগালে তখনও নির্মম চরের ছাপ স্পষ্ট, চুলগুলো বেজায় টানাটানিতে অগোছালো, বা চোখের কোণাটাও কেমন ফুলে আছে। কি মারটাই না মেরেছে। চিত্রা এবার বাঁধ ভেঙে হাউমাউ করে কেঁদে উঠল। নিজের ধুলোমাখা দুহাতের মাধ্যমে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে অস্ফুট স্বরে বলল, আমি ইচ্ছে করে করিনি চাচা, আমি অত অমানুষ নই চাচা গো। আপাটার কিছু হলে সে কলঙ্কের কালিতে যে আমি পুড়ে ছাই হয়ে যাব, আমার সে পাপের কি হবে শাস্তি? বৃদ্ধ মতিউর সান্ত্বনার ভাষা খুঁজে পেল না। তার সীমাবদ্ধতা যে খুবই অল্প। সে অল্প সীমাবদ্ধতা দিয়ে দুঃখিনী চিত্রার দুঃখ মুছবার যে তার ক্ষমতা নেই, বড়জোর সে তার নিজের চক্ষুদ্বয়ের অনাকাঙ্ক্ষিত অশ্রু মুছতে পারবে। চিত্রা কাঁদতে কাঁদতে গেটের সাথে হেলান দিল। হুট করে সব অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন তার নামেই লিখে দিল সৃষ্টিকর্তা। এমন না হলে খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? চাঁদনি আপার রক্তাক্ত শরীরটা সবার প্রথমে সেই ছুঁয়েছিল। তার পিছে পিছে ছুটে এসেছিল দুলাভাইও। বাড়ির প্রত্যেকে তখনও হতবম্ব। যখন সবার মস্তিষ্কে মিসাইলের চেয়েও দ্রুত বেগে ছুটে গেল এই অঘটনার খবর, পুরো সওদাগর বাড়ি যেন হুমড়ি খেয়ে পড়ল। কত আহাজারি চেঁচামেচিতে কেমন ভয়ানক বিষাদপুরীতে রূপান্তরিত হয়েছিল সওদাগর বাড়ি। যখন নিস্তেজ হওয়া চাঁদনি আপার প্রাণ আশঙ্কায় কলিজের পানি শুকিয়ে আসছিল সবার, তখন রোজা সওদাগর করলেন আর এক কাজ। চিত্রার চুলের মুঠি টেনে অনবরত 4-5টা চর সে বিরতিহীনভাবে বসিয়ে দিলেন চিত্রার কোমল তুলতুলে গালগুলোতে, সাথে নিম্ন পর্যায়ের ভাষা, যা শোভনীয় না মায়ের মতন চাচির মুখে। কিন্তু এসব আচরণে ধ্যান নেই চিত্রার। সে কেবল আপাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য চিৎকার করছিল। শেষ চরটা বসানোর সময় বাহার রুখে দাঁড়ায়, কেমন অদ্ভুত সাহসের সাথে বলে, ওর গায়ে আরেকটা চর পড়লে সে হাত নাও থাকতে পারে। ব্যাস, থেমে গেলেন রোজা সওদাগর। অতঃপর কেঁদে উঠল সে। সবাই ছুটল হসপিটালের উদ্দেশ্যে। কেবল পুরো বাড়িতে একা পড়ে রইল অপ্রয়োজনীয় সদস্য চিত্রা। অবশ্য তার ফুপি অনয় এবং চেরি রয়ে গেছে, কিন্তু চিত্রার প্রতি তাদের অনীহা। রোজা সওদাগর যেতে যেতে চিত্রার পেটে তুমুলভাবে লাথি দিতেও ভুললেন না। আবারও গেইটে মাথা ঠুকে কেঁদে উঠল চিত্রা। কে জানে তার আপাটা কেমন আছে। চিত্রার নিরাশায় পরিপূর্ণ ব্যথার মরুভূমিতে আসার চাঁদ হয়ে এলো বাহার। বাহারের ক্লান্ত পরিশ্রমে নেতিয়ে যাওয়া শরীরটাকে হেলে ধুলে আসতে দেখা গেল। বাহার গেটের দিকে এসে বিধ্বস্ত চিত্রাকে দেখে হতবম্ব। অনবরত কান্নার ফলে চোখ ফুলে নাজেহাল অবস্থা। বাহারের চোখে মুখে বিস্ময়। সে বিস্ময় ছাড়িয়ে গেল কণ্ঠধ্বনি অবধি। সে বিস্মিত কণ্ঠে বলল, রঙ্গনা, এখানে এই অবস্থায় কি করছো? তুমি এখন রুমে যাওনি? চিত্রার কথার উত্তর দিল না। মনের মাঝে প্রশ্নরা দানা বেঁধে আছে, কিন্তু জিজ্ঞেস করার সাহস হলো না। যদি কোনো খারাপ খবর হয় তবে চিত্রা নিজেকে কিভাবে ক্ষমা করবে? বাহারের প্রশ্নে উত্তর দিল মতিউর রহমান, না বাবা, আম্মা যে সেই সন্ধ্যাবেলায় এখানে বসছে, এখানেই আছে। আমি কত কইরা কইলাম ভেতরে যাইতে, উনি পথেই বসে আছে। বাহার ভাইয়ের হৃদয় কুঞ্চিত হলো। হাঁটু ভেঙে সে বসে চিত্রার পাশে চিন্তিত কণ্ঠে বলল, এই মেয়ে, এখানে এইভাবে বসে আছো কেন? মাথা কি সমস্যা তোমার? কি অবস্থা করেছো নিজের? ওটা দেখে আহ্লাদ পেয়ে গেল চিত্রার কান্না। সে বাহার ভাইয়ের ডান হাতটা আঁকড়ে ধরে অপরাধী কণ্ঠে অনবরত বলতে লাগলো, আমি ইচ্ছে করে করিনি এমন বাহার ভাই, আপনি তো আমায় বিশ্বাস করেন, তাই না? বাহার চিত্রার মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, আমার বিশ্বাস করার আগে তোমার নিজেকে নিজের বিশ্বাস করা উচিত। তুমি ভয় কেন পাচ্ছ? অপরাধী ভাবছে নিজেকে। কিন্তু তখন আমি আপার হাত ছাড়া দিয়েছিলাম, এটা তো ঠিক। যা হয়েছে সেটা দুর্ঘটনা, ইচ্ছাকৃত না। এভাবে ভেঙে পড়লে চলবে না। আমাকে কেউ বিশ্বাস করছে না বাহার ভাই। আমি তো করছি, চোখ বন্ধ করে বিশ্বাস করছে। আমি জানি তুমি কারো বিরাট ক্ষতির কারণ হবে না।
চিত্রা তুমুল কান্নায় এই সান্ত্বনার বাণীটুকু প্রয়োজন ছিল। কান্নার ছাঁটো নিমিষেই কমে এলো। চিত্রা চোখ মুখ মুছে উৎকণ্ঠিত হয়ে বলল, আচ্ছা বাহার ভাই, আপা কেমন আছে? আর বাবু? 10 মাস বাবুর জন্য কত অপেক্ষা করলাম, আর শেষ মুহূর্তে এসে কিনা। কথা বলতে বলতে আবারও চিত্রার আকাশ ভেঙে কান্না এলো। বাহার তৎক্ষণাৎ মুখ চেপে ধরল চিত্রার। আদরে এক ধমক দিয়ে উঠল। মিছে রাগি রাগি স্বরে বলল, আরেকবার যদি কেঁদেছ তবে এক্ষুনি তোমাকে রাস্তায় ছেড়ে দিয়ে আসবো। বাহারের এমন অবিশ্বাস্যকর কথায় কান্নার মাঝেও হেসে দিল চিত্রা। গোল গোল চোখে হাসতে হাসতেই বলল, আমাকে কি আপনার চেরি মনে হয় যে রাস্তায় ছেড়ে দেওয়ার ভয় দেখাচ্ছে? কেন দেখাতে পারবো না ভয়? তুমি চেরি না হও, চিত্র তো। হ্যাঁ, আমি চেরি না, চিত্রা। কেউ বড় মানুষকে এগুলো বলে ভয় দেখায়? তাহলে বড় মানুষ তুমি কেন এমন অবুঝের মতন কাঁদছ? বড় মানুষের তো অবুঝ হওয়া সাজে না। বাহারের কথার জালে সে খুব বাজেভাবে ফেসে গেছে। চিত্রা তার বুঝতে বাকি রইল না তার। অতঃপর ছোট্ট একটা শ্বাস ফেলে নিবিড় কণ্ঠে জিজ্ঞেস করলো, আপার কি অবস্থা? বাহার ভাই সুস্থ আছে তো? বাহার মাটি থেকে উঠে চিত্রাকে ডান হাত দিয়ে টেনে তুলল। চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, তোমার আপা ঠিক আছেন। এখন রুমে গিয়ে সুন্দর মতন গোসল করে খেয়ে ঘুমাবে, কেমন? অগোছালো বাহারের এমন গোছানো যত্নে চিত্রার কান্নারা নির্বাসনে গেল। সে ভদ্র মেয়ের মতন বলল, আচ্ছা। সেই ভদ্রমের মতন কথা রাখলো। শরীর ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। বাহার তাকে হাত ধরে ঘর অবধি পৌঁছে দিল। বাহার ভাই যে ভীষণ মিথ্যা কথা বলে চিত্রাকে সামলেছে তা জানা গেল পরের দিন হসপিটাল থেকে সবাই আসার পর। মুখ থমথমে অনুভূতি, তার প্রতি সকলের অসন্তুষ্ট চাহনি আর বড় চাচির আক্রোশ দেখে। গতকাল রাতে চিত্রা বাহার ভাইয়ের কথা অনুযায়ী গোসল করে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙার পর দেখে ঘড়ির কাঁটায় সময় তখন দুপুর 12টা। হুড়মুড় করে সে উঠে বসতে নিচ থেকে কেমন ফোপানোর শব্দ এলো। কে যেন মিহির স্বরে কাঁদছে। চিত্রা হতবিহ্বল। গতকাল বাহার ভাইয়ের কথা অনুযায়ী তো আজ কান্নাকাটি করার কথা না। তাহলে মনের কৌতূহল মেটানোর জন্য সে দ্রুত গতিতে নেমে গেল বিছানা থেকে। তার চেয়েও দ্রুত সে বসার রুমে উপস্থিত হলো। বসার রুমে বড় চাচির ক্রন্দনরত মুখটা দেখে ছলাৎ করে ওঠে বুক। সে চাচির সামনে গিয়ে দাঁড়ালো। অবাক কণ্ঠে বলল, চাচি কি হয়েছে? কাঁদছো কেন? রোজা সদাগরে ঝিমিয়ে থাকা আক্রোশ তুমুল হলো। চিত্রাকে তুমুল এক লাথি মেরে বসলো। চিত্রা দুহাত দূরে ছিটকে পড়ল। তুহিন সবে দরজা দিয়ে প্রবেশ করেছে। বোনের এহেন অবস্থা দেখে সে ছুটে এলো। আহত চিত্রাকে আঁকড়ে নিল। নির্ঘুম কাটানো রাত্রের কারণে চোখ মুখ তার কেমন হলদেটে ভাব। বড় চাচির মন মেজাজ খারাপ, তবু বোনের প্রতি এমন আচরণ সহ্য করতে পারল না তুহিন। কর্কশ কণ্ঠে বলল, আপনার হাপা সামলে রাখবেন চাচি, না হয় আমার অন্য ব্যবস্থা নিতে হবে। ক্ষুধার্থ বাঘিনীর ন্যায় হিংস্র হয়ে উঠল রোজা সওদাগর। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে চিত্রার গলা চেপে ধরে বলল, তোর জন্য আমার মেয়েটা আজ এই অবস্থা। তোর এত রাগ নারী, খেয়ে দিলি আমার মেয়ে বাচ্চাটাকে? তোর এত খিদে? অবনী বেগম মহি ছুটে এলো রোজা সওদাগরকে ছোটানোর জন্য। কেমন পৈশাচিক শক্তি যেন ধরল তাকে। তুহিন অনেক কষ্টে হাত ছাড়ালো রোজা সওদাগরের। তুমুল পেট ব্যথার সাথে গলা চেপে ধরায় চিত্রার মুখ নাক দিয়ে গল গল করে রক্ত বের হওয়া শুরু করলো। জীবনধারার স্রোত কখন কোথায় গিয়ে বিরতি নেয় তা জানে না কেউ। শৈবালের মতন কেবল ভেসে ভেসে চলতে হয় সেই স্রোতের তালে। দিন যায়, ক্ষণ যায়, কেবল যায় না স্মৃতিরা। কেমন বুক ভার ভার কষ্টের পাহাড় আঁকে রোজ নিয়ম করে মনমন্দিরে। কখনো স্মৃতিরা খিলখিল হাসি হাসে, কখনো বা তারা করে নীরব আর্তনাদ। আমরা মানুষেরা কেবল চেয়ে চেয়ে দেখি নিজেদের স্মৃতির সেই ভয়ঙ্কর আহাজারি। স্মৃতি বদলানোর সাধ্য থাকলে মানুষ সবার আগে নিজের খারাপ স্মৃতি বদলাতো, কারণ দিন শেষে স্মৃতিরা ভালো থাকতে দেয় না আমাদের। সেপ্টেম্বরের 29 তারিখ বৃহস্পতিবার। চিত্রা নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে আসার আজ 15 দিন হলো। কই একটা সময় যে বাড়িটাকে নিজের পায়ের নিচের ভিত্তি, বেঁচে থাকার অবলম্বন মনে হয়েছিল, আজ সে বাড়িবিহীন। তো ভালোই কেটে গেল 15টা দিন। তাহলে আগে কেন মনে হতো সেই মানুষগুলো ছাড়া নিজের কোনো অস্তিত্ব নেই? সময় মানুষকে বাঁচতে শেখায়। কখনো অনেক প্রাপ্তির মাঝে বাঁচতে হয়, কখনো বা বাঁচতে হয় তুমুল অপ্রাপ্তিতে। চিত্রারও সেই অপ্রাপ্তির জীবন শুরু হয়তো। অনেক তো হলেও প্রাপ্তির ডানা ঝাপটানো। ধানমন্ডি লেকের পাশে বড় রাস্তার কোণ ঘেঁষে যাওয়া গলিটার ভেতরের দিকে রংচটা হলুদ রঙের বাড়িটার দুতলার 2 রুমের নির্জন ফ্ল্যাটটাতে ঠাঁই হয়েছে চিত্রার। নির্বাসন বলা চলে।
চাঁদনির অনাকাঙ্ক্ষিত ক্ষতির শাস্তি স্বরূপ চিত্রার দীর্ঘ নির্বাসন ঘোষণা করা হয়েছে। খারাপ কি, নীরব বেঁচে থাকাটা মৃত্যুর জীবন্ত স্বাদ। চঞ্চল চিত্রাকেও সে স্বাদ নিতে হলো প্রিয় মানুষদের কাঠিন্যতায়। প্রকৃতিতে তুমুল ঝড় উঠল। চিত্রা শুয়েছিল খাটে। বারান্দায় ফুলের টব পড়ে যাওয়ার শব্দ তার গম্ভীর ধ্যান নষ্ট হলো। চোখে মেলে তাকাতেই দেখে দুপুরের ঠাটা ঠাটা রোদে শূন্যে মিলিয়ে গেছে। মনে হচ্ছে যেন ভর সন্ধেবেলা এটা। হুট করে প্রকৃতির এমন অসন্তুষ্ট অবস্থা দেখে বারান্দায় ছুটে গেল চিত্রা। বারান্দায় কতগুলো জামা কাপড় শুকাতে দেওয়া হয়েছে, সেগুলোই আনার জন্য এত ব্যস্ততা। জামা কাপড় আলগোছে সরিয়ে আনতেই আকাশ ভেঙে ঝপঝপিয়ে বৃষ্টি নামলো ধরার বুকে। চিত্রা ঘরের আলো জ্বালিয়ে দিল। মানুষের সঙ্গ পছন্দ করা চিত্রা আজ নীরবতায় আচ্ছন্ন। ভাগ্যের চাকাটা খুব দ্রুতই ঘুরেছে বোধহয়। বারান্দার দরজা আটকাতে গিয়ে বৃষ্টির ছাদ কিছুটা গায়ে লাগলো চিত্রার। দরজার সাথে ডান হাতটার একটু জোরে ঘর্ষণ লাগতেই ডান হাতের তালুর ওপর পড়া বড় ফোসকাটা গলে গেল। মৃদু স্বরে আহ করে উঠল চিত্রা। একটু আগে ভাতের মার গালতে গিয়ে এই অঘটনটা ঘটেছে। অতিরিক্ত জ্বালায় চোখ টলমল করে উঠল, অথচ চিত্রা ফিক করে হেসে দিল নিজের ব্যথা দেখে। হাসতে হাসতে হাঁটু মুড়ে বসলো বারান্দার দরজায় হেলান দিয়ে। ফোসকা পড়া জায়গাটার দিকে তাকিয়ে কেমন যেন ভীষণ রকমের আহাজারি করা সুর অথচ তাচ্ছিল্য নিয়ে বলল, তোর আজও ব্যথা লাগে চিত্রা? ব্যথার তবে এত আঘাত পাওয়ার পরও মরিনি। নিজের করা প্রশ্নের ধ্বনি কানে বাজতেই হাউমাউ করে কেঁদে উঠল সে। যখন বাড়ি ছাড়লো তখনও তো এমনই বৃষ্টি ছিল, তাই না? এমন তাণ্ডবিত চলে ছিল প্রকৃতিতে, এমন ধ্বংসিত হয়েছিল চিত্রার নরম কোমল হৃদয়টাই, তাই না? চোখ বুজে চিত্রা, চোখের পাতায় ভেসে ওঠে সেই দিন তার রক্তাক্ত মুখের দৃশ্যটা। চিত্রার নাক মুখ দিয়ে অনবরত রক্তের স্রোত বেরিয়ে আসতে দেখে ভয় পেয়ে যায় তুহিন। তার ভীত কণ্ঠে বাড়ির বাকি সদস্যেরও দৃষ্টি পড়ে চিত্রার ওপর। মেয়েটার শরীর নিস্তেজ প্রায়। অবনী বেগম ছুটে আসে, পাগলের মতন চিত্রার চোখে মুখে পানি ছিটাতে থাকেন। তুহিন হতভম্ব, সাথে হতভম্ব বাড়ির অন্য মানুষেরাও। রোজা সওদাগর আকস্মিক ঘটনায় তাজ্জব বনে যায়। বোনের এই নাজেহাল অবস্থাতেও বাবাকে অটল দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় তুহিন। বাবার প্রতি ঘৃণায় রিরি করে ওঠে তার শরীর। চিত্রা ততক্ষণে প্রায় বেহুশ অবস্থা। তুহিন বোনের হেলে যাওয়া শরীরটা দুহাতে আঁকড়ে ধরে বাবার দিকে প্রশ্ন ছুড়ে, আপনি সত্যি মানুষ তো আব্বু? নুরুল সওদাগর তেমন একটা উৎকণ্ঠা দেখালেন না, বরং বেশ ধীরেই বললেন, ওকে ঘরে নিয়ে যাও, ডাক্তারকে কল করো। তুহিন তাচ্ছিল্য করে ওঠে। জীবনে প্রথম তার কোনো মানুষকে ঘৃণা হলো। সে মুখ ঝামটি মেরে বাবাকে বলল, আপনার সেটা না ভাবলেও হবে আব্বু। আমার বোন তো সামলে নিব না হয় আমি, আপনি বরং আপনার সংসার সামলান। তুহিনের কথায় এবার একটু চিন্তার ভাঁজ পড়ল নুরুল সওদাগরের মুখে। কিঞ্চিত অবাক হয়ে বলল, তুমি ব্যবস্থা করবে মানে? যে মেয়েটা আপনাদের চক্ষুশূল সে না হয় আর আপনাদের চোখের সামনে না রইল? তুহিনের এমন পরিস্থিতিতে এমন কথা হয়তো আশা করেনি কেউ, তাই তো ফুপি ধমকে উঠে বলল, তুহিন, কি বলছিস বাবু তুই? মেয়েটার এই অবস্থাতেও এসব বলা লাগে? আপাতত কোনো ব্যবস্থা করোর, খারাপ কিছু হয়ে গেলে পরে। ভালোই তো হবে ফুপি। আপনাদের ঘরে থাকার চেয়ে আমার মনে হয় ওর মরে যাওয়াটা ওর জন্য সুখের, তাই না চিত্রার বড় চাচি আম্মা? বাহারের হুট করে আগমন এবং এমন অপ্রাসঙ্গিক কথায় সবার মুখটা ছোট হয়ে এলো। নুরুল সওদাগর ধমক দিলেন বাহারকে, আঙুল উঁচিয়ে বললেন, তোমাকে কেউ আমার মেয়ের ব্যাপারে বা আমার সংসারের ব্যাপারে কথা বলতে বলেছে? আপনার মেয়ে হাসালেন তো, সুন্দর কৌতুক। তা আমি মনে করি এমন বাবার মেয়ের এমন দুর্ভাগ্যই প্রাপ্য। এই যে রক্তাক্ত হয়ে পড়ে থাকাটাই তার প্রাপ্য। শুনেছি বাবার সন্তানের বটগাছ হয়, একমাত্র আপনাদের পরিবারই দেখলাম বাবার সন্তানের চরম সর্বনাশের কারণ। তোমাকে দুটো চর বসানো উচিত, বেয়াদব ছেলে। আরে স্যার, আগে নিজে তো আদবটা রপ্ত করুন, তারপর না অন্যকে বেয়াদব বলবেন। নুরুল সওদাগরের কথা সেখানেই থেমে গেল। বাহারের সাথে তর্কে জড়ানোটা নেহাতি বোকামি ছাড়া কিছু না। বাহার এগিয়ে আসলো চিত্রার কাছে, ওহির দিকে তাকিয়ে বরফ আনার নির্দেশ দিল। ওহি তৎক্ষণাৎ বরফ নিয়ে চলে এলো। চিত্রার নাকের কাছটায় কিছুটা বরফ ধরে রাখতে বন্ধ হয়ে গেল রক্তের স্রোত। চিত্রা নিভু নিভু চোখে তখনও জল গড়িয়ে পড়ছে। ভেজা ভেজা কণ্ঠে অস্ফুট স্বরে সে বলল, আমি সত্যি চাঁদি আবার ক্ষতি চাইনি বাহার ভাই। আমি জানি। বাহারের ছোট্ট উত্তরটার পরে জ্ঞান হলো চিত্রার। মেয়েটার বেহাল অবস্থা দেখে বুক কাঁপলো বাহারের। সে তুহিনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুহিন, মেয়েটাকে বাঁচতে চাইলে
নিরাপত্তা দিতে হবে। অথচ তোমার পুরো বাড়িটাইও বর্তমানে তার জন্য অনিরাপদ জায়গা। যা করবে ভেবে করো। বাহারের ইঙ্গিতের কথাবার্তা হয়তো তুহিন ঠিক বুঝলো। বোনের মাথাটা চেপে ধরে বড় চাচির হতভম্ব মুখটার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কি চান? আমি তোমাদের ভালোবাসি, তার চেয়ে বেশি ভালোবাসি আমি আমার সন্তানদের। চিত্রাকে সামনে দেখলেই আমার সন্তানের সর্বনাশের কথা মাথায় চলে আসে। বাকিটা তোমরা জানো। চাচির উত্তর শোনার পর তুহিন বাবার মুখের দিকে তাকালো। তার এতটুকু বিশ্বাস ছিল বাবা হয়তো এবার কিছু একটা বলবে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে বাবা কিছুই বললেন না আশানুরূপ, বরং নিবিড় কণ্ঠেই বললেন, ভাবি আমাদের সংসারের কর্ত্রী, তার কথাই শেষ কথা। অতঃপর তুহিন আর কারো পিছু ডাক শুনল না। বোনকে নিয়ে এক কাপড়েই বেরিয়ে গেল। ছোট চাচি, ফুপি, ওহি সবাই পিছু ডাকলো। কেবল যার ডাকার কথা ছিল সেই মানুষটাই নীরব রইল। সদাগর বাড়ির বহু পুরনো ভিত্তিটা কেঁপে উঠল। ভাঙনের সুরে ইট পাথরগুলোও যেন কেঁপে উঠল। এই বাড়িটাকে একসূত্রে বেঁধে রাখার জন্যই যে নারী জীবনের সবচেয়ে বড় ত্যাগ করেছিল, আজ সেই নারীর হাত ধরে ভাঙন শুরু। হঠাৎ বজ্রপাতে কেঁপে উঠল চিত্রা। শরীরও প্রায় কিছুটা ভিজে গিয়েছে। চোখের কোণে সরল গতিতে বেয়ে পড়ল অশ্রুরেখা। কেমন ছারখার করা দুপুর এটা, কেমন নিস্তব্ধ করা বেলা। বৃষ্টির শব্দকে ছাপিয়ে চিত্রার ডাক ভেসে এলো যেন ভয়াবহ বাতাস ভেদ করে। চিত্রা মনে মনে ভাবলো হয়তো ভুল শুনেছে। পরপর আবারও ডাক ভেসে এলো। বারান্দা দিয়ে তাকাতে ভেজা শার্টে লেপ্টে থাকা শরীরে বাহার ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখল সে। বাহার ভাইয়ের সাথে গত সপ্তাহে দেখা হয়েছিল। এরপর আর লোকটার খোঁজ নেই। আজ হুট করে কোথা থেকে উদয় হলো সে। চিত্রাকে ধ্যানে মগ্ন থাকতে দেখে বাহার তৃতীয়বারের মতন নাম ধরে রাখলো এবং নিচে আসার ইঙ্গিত দিল। চিত্রা মাথা দুলালো, প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, নিচে আসবো কেন? আপনি উপরে আসুন। বাহার বৃষ্টির জন্য ভালো করে চোখ মেলে তাকাতেও পারছে না। তবুও বারান্দার জানালা দিয়ে বেরিয়ে আসা চিত্রার মুখমণ্ডলের দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি আসলে আসো, নয় বসে থাকো, এত কৈফিয়ত দিতে পারছি না। চিত্রা অধৈর্য হয়ে বলল, দাঁড়ান দাঁড়ান, আসছি। বাহারের মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। সে মিটমিটিয়ে হেসে বলল, তাড়াতাড়ি আসো মেয়ে। বৃষ্টি যে আমাকে ভেজিয়ে নাজেহাল করে দিচ্ছে, অথচ আমার ভেজার কথা ছিল তোমার প্রেম বৃষ্টিতে। এমন খোলামেলা অস্ফুটে বাহারের লাগামহীন কথাতে তার চোখ বনে গেল চিত্রা। সে দ্রুত মাথা ভেতরে ঢুকে ফেলল। লজ্জায় খানিকটা সময় চুপও ছিল। অতঃপর ফ্ল্যাটের দরজা আটকে ছুটে গেল নিচে। তুমুল বৃষ্টিতে ভিজে শীতে ধুপুধুপু চিত্রার শরীর। হাঁটতে হাঁটতে চলে এসেছে অনেকটা দূর। বাহার ভাই নাকি আজ ভেজা শহর দেখার শখ জেগেছে। সেই শখ পূরণ করতেই তার ছুটে আসা। চিত্রাকে শীতে কাঁপতে দেখে আর চোখে তাকালো বাহার। ঠাট্টার স্বরে বলল, অত কাপাকাপি করে লাভ নেই মেয়ে। টিভির হিরোদের মতন গায়ের জামা খুলে দিতে পারবো না। আমারও তো লজ্জা টজ্জা আছে নাকি? বাহারের কথায় গোল গোল চোখ করে তাকিয়ে রইল চিত্রা। হাসাহারা তার কণ্ঠ। বিস্মিত কণ্ঠে এসে বলল, বাহার ভাই, আজ কথার লাগাম ছেড়েছেন নাকি? না না, ছাড়িনি। কেবল বৃষ্টির পানিতে ধুয়ে গেছে বেরিবাদ। ও তুমি চিন্তা করো না, বৃষ্টি চলে গেলে অনুভূতিরাও আবার লুকিয়ে যাবে। বাহার ভাই জানেন, আপনি আমার বিশাল পূর্ণতা। অথচ আমি মানুষটা গোটা এক শূন্যতা। আপনিও কি তবে আমায় ছেড়ে যাবেন? ছাড়তে যদি হয়, তাই তো ধরতে করছি ভয়। আপনি আমার বৃষ্টি দিনের এক কাপ চা। তুমি আমার বৃষ্টির দিনেই গরম গরম খিচুড়ি মাছে তেল তেল ইলিশ মাছ ভাজা। মিষ্টি মিষ্টি কথাকে শেষ মুহূর্তে এসে ঠাট্টাই উড়িয়ে দিল বাহার ভাই। আবার নিজেই হাহা করে হেসে দিল। চিত্রা প্রথমে হতভম্ব হয়ে গেলেও পরক্ষণে সেও হেসে দিল বাঁধন ছাড়া হাসি। ভেজা রাস্তায় তুমুল বর্ষণে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য বোধ হয় এটা। দুজন মানুষ দুজনের দিক থেকে তুমুল ভেঙে যাওয়া, অথচ দুজনের সান্নিধ্যে চরম সুখী। অপ্রাপ্তির মাঝে সবাই হাসতে জানে না, সবাই হাসাতে জানে না। যারা জানে তারা প্রত্যেকে এক একজন দারুণ মানুষ। ভেজা শরীরে গরম গরম খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা দিয়ে পেট পুরে খেয়ে নিল দুজনেই। চিত্রা মাছ বাছতে পারে না বলে খুব যত্নেই সে কাজটা করে দিল বাহার ভাই। ভাবা যায় একজন অগোছালো মানুষ কোনো একটা মানুষের কাছে এসে নিপাট ভালো মানুষ হয়ে যায়। ভালোবাসা সব পারে, তাই তো ভালোবাসা সুন্দর। খিচুড়ি খেয়ে বেরোতেই চিত্রাকে থামিয়ে দিল বাহার। চিত্রা অবাক হলো, অবাক কণ্ঠে বলল, বাসে যাবেন না? অনেকক্ষণ তো হলো। বাহার হাসলো, মিষ্টি কণ্ঠে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বাহার চিত্রাকে ইশারা করলো পিছে তাকাতে। তখনও প্রকৃতিতে বর্ষণ অবস্থানরত।
চিত্রা পিছু ফিরে বৃষ্টির মাঝে ঝাপসা ঝাপসা ভাবে মানুষটার মুখ দেখতে অবাক হয়ে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে একবার বাহার ভাইয়ের দিকে তাকিয়ে ছুটে গেল তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। নিঃসংকোচে জড়িয়ে ধরল সেই মানুষটাকে। চোখের মাঝে তখন তুমুল খুশির অশ্রুরা। শক্ত করে মানুষটাকে জাপটে ধরে কন্দ্রণরত সুরে এসে বলল, তোমার মতন কেউ আমাকে ভালোবাসতে পারেনি, ওরা আমাকে ভালোবাসেনি। মায়ের বুকের মাঝে যত্নে লিপ্তে থাকা চিত্রার লতার মতন দেহখানি, চোখও অশ্রুদের সমাহার, কণ্ঠে অভিযোগের তুমুল মিছিল। মুনিয়া বেগম হাসলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কিছু বলেছিস শুনতে পাইনি, আবার বল। ওরা আমায় ভালোবাসেনি আম্মু, তোমার মতন কেউ ভালোবাসতে পারে না। ভালোবাসবে কি করে, সবাই তো তোর আর মা না। চিত্রা মায়ের বুক থেকে মুখ তুলে মায়ের দিকে তাকালো, যেন কত সহস্র বছর পর দেখতে পেল মায়ের মুখখানা। কি ভীষণ মিষ্টি। বাহার তখনও পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, মুখে লাপটানো মিষ্টি হাসি। চিত্রা মায়ের দিকে তাকিয়ে আদরে স্বরে বলল, তুমি কেন গেলে আম্মু? তুমি যাওয়ার সাথে সাথে সুখগুলো তো আমায় ছেড়ে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে মানুষ হারানো উত্তম, মানুষ হারালে বাস্তবতা বুঝে যায়, তাই গিয়েছিলাম। তোমার বাহার ভাইকে তো রেখে গিয়েছিলাম যেন তোমায় আগলে রাখে তুহিন ভাইজান সহ, কিন্তু ভাবিনি তোমার বাস্তবতা এতটা নিষ্ঠুর। বাহার ভাই জানতো তুমি কোথায়? চিত্রার চোখে মুখে তুমুল বিস্ময়। মুনিয়া বেগম মাথা নাড়ালেন, কোমল কণ্ঠে বললেন, হ্যাঁ জানতো। আমি প্রশিক্ষণের জন্য চট্টগ্রাম গিয়েছিলাম, কাউকে বলে যায়নি, কেবল তোমার মাথার ভূত ছাড়ানোর জন্য। কে জানতো সুখও তোমায় ছেড়ে যাবে। শেষের কথাটাই দীর্ঘশ্বাসের ছোঁয়া। চিত্রা বাহার ভাইয়ের দিকে তাকালো, অভিমানিনীর অক্ষিতয়ের ভাষা যেন বুঝলো বাহার ভাই, তাই তো দু কদম এগিয়ে এলো। চিত্রার সামনাসামনি দাঁড়িয়ে ছোট্ট কণ্ঠে বলল, আন্টিকে বুদ্ধিটা দেওয়ার জন্য আমি কোনো রকমের গিল্টি ফিল করছি না, তোমার বিয়ের স্বাদ ছাড়ানোর জন্যই বুদ্ধি। চিত্রা মুখ ভেঙচে দিল। বাহার হাসতে হাসতে ফিসফিস করে বলল, চিন্তা কিসের মেয়ে, মনে রেখো আমি তোমায় আরও দেব সূর্য ডোবার পরেও। চিত্রা তৃপ্তির শ্বাস ফেলল। বাহার তাদের রিকশায় উঠিয়ে পাঠিয়ে দিল গন্তব্যে। রিকশার বিপরীতে হাঁটা ধরল সেও, গুনগুনিয়ে গেয়ে উঠল, ভুল ভালো ভালোবাসি কান্নায় কাছে আসে ঘৃণা হয়ে চলে যায় থাকি না, কথা বলি একা একা সে দেশে খেয়েছে একা কেন গাল দবার বুঝি না। আফজল সওদাগর যখন বাড়ি ফিরলেন, বাড়ির এমন বিধ্বস্ত অবস্থা দেখে সে প্রায় হতভম্ব। ছোটবেলা থেকেই পরিবারকে আগলে রাখার এক অদম্য শখ তার মনে ছিল। ভাই বোনদের সে খুব ভালোবাসতেন, তাই তাদের আগলিয়ে রাখার নিখুঁত এক চেষ্টা চলতো তার ভেতর। আর তার চেষ্টাকে সবসময় সাহায্য আর সম্মান করেছে তার অর্ধাঙ্গিনী। একমাত্র এই পরিবারটাকে এক রাখার জন্য কত কিছু সে মনের মাঝে দাফন করেছেন। আর আজ সেই রোজা সওদাগর কিনা কারো ভেঙে যাওয়ার কারণ। ফ্যাকাশে মুখ নিয়ে আফজল সওদাগর বসে আছেন তার রুমের আরাম কেদারায়। চোখে মুখে তার ভেসে উঠেছে কালো অতীতের কিছু স্মৃতি। জীবনের ওপর ওঠার জন্য, নিজের স্বার্থের জন্য কম পাপ করেননি। ক্ষমতার কারণেই সে ধামাচাপা দিয়েছে কত পাপ। বাহিরের দুনিয়ার সাথে সে যতটা শক্ত, পরিবারের জন্য ঠিক ততটাই কোমল। কিন্তু আজ কি হলো অবশেষে? ভাব তো বাপকেও ছাড়ে না। আফজল সওদাগরের সামনে ঠান্ডা লেবু শরবত দিয়ে দাঁড়িয়ে আছেন রোজা সওদাগর। মুখে তার কথা নেই, গম্ভীরতা পুরো মুখ জুড়ে। আফজল সওদাগর লেবু শরবতটা নিলেন না, বরং অদ্ভুত কণ্ঠেই বললেন, আমার যুবক বয়সের পাপের শাস্তি কি তুমি এখন দিচ্ছ? স্বামীর গম্ভীর কণ্ঠে কাঁপলেন রোজা সওদাগর, কিন্তু কথা বললেন না, ঠায় দাঁড়িয়ে রইলেন চুপচাপ। আফজল সওদাগর অনেক বছর পুরনো প্রতিজ্ঞার কথা ভুলে গেলেন এক নিমেষেই। স্ত্রীর হাতে শরবতের গ্লাসটা ছুঁড়ে ফেললেন মেঝেতে। ঝনঝন শব্দে ভেঙে টুকরো টুকরো হলো গ্লাসটা, সাথে ভীত হলো রোজা সওদাগর। মিনিট ব্যবধানে সশব্দে চর পড়ল তার গালে। সে তাজ্জব হতভম্ব হয়ে ফ্যালফ্যালভাবে তাকিয়ে রইল স্বামীর পানে। আজ থেকে 23-24 বছর আগে দেওয়া কথাটা ভেঙে ফেলেছে তার স্বামী, তা যেন সে মানতে পারল না। আফজল সওদাগরের তখন চোখ দিয়ে ঝরছে অগ্নি। সেই আগুনে সে যেন জ্বালিয়ে দেবে তার অর্ধাঙ্গিনীকে। কণ্ঠে তার তুমুল ক্ষোভ, চিৎকার দিয়ে বলে উঠলেন, তোমার সাহস হলো কিভাবে আমার অবর্তমানে আমার পরিবারটাকে এক বিচ্ছিন্ন করার? ফকিন্নির বাচ্চা। রোজা সওদাগর নিরুত্তর।
অনেকদিন পর স্বামীর পুরনো রূপ দেখে প্রায় সে নিশ্চুপ হয়ে গেছে। মানতে কষ্ট হচ্ছে তার যে এটাই তার স্বামী। আফজাল সওদাগরের মুখের ভাষা বিশ্রী থেকে বিশ্রী হলো। ক্রোধ ঝরে পড়ল সারা শরীর উপচে। টিকতে না পেরে রোজা সওদাগরের চুলের মুঠি টেনে ধরলেন, বাগালে আরও একটা চর বসিয়ে বললেন, ফকিন্নির মেয়ে হুট করে রাজার আসরে বসলে তো এমনই হবে। তুই আবার আমার ভাইয়ের মেয়ের গায়ে হাত তুলিস? তোর সাহস দেখে আমি অবাক। আপনার সাহস দেখেও আমি অবাক। ভুলে যাচ্ছেন আমার কাছে আপনার ইজ্জত আমানত আছে। এমন কিছু করবেন না যে আমার সবটা মেলি দিতে হয় সবার সামনে। রোজা সওদাগর যে খুব নিবিড় একটা হুমকি দিল তা বুঝতে বাকি রইল না আফজাল সওদাগরের। তার রাগ তখন সীমা পেরিয়ে গেল। অনবরত আঘাত করতে থাকলো স্ত্রীকে। তাদের ঘরের এমন হইচই শুনে অবনী বেগম, ওহি, চাঁদনি সবাই ছুটে আসে। এমন বিরল ঘটনা ঘটতে দেখে তারা রীতিমতো অবাক হাঁ হয়ে রইল। লতা বেগম আর অবনী বেগম এসে হাত ছোটানোর চেষ্টা করলো, কিন্তু আফজাল সওদাগরের পুরুষ শক্তির কাছে তাদের জোড়াজড়িটা খুবই স্বল্প। চাঁদনির শরীর তখনও দুর্বল, কণ্ঠে অসুস্থতার ছোঁয়া। তবুও সেই ক্ষীণ কণ্ঠে বলল, আবু কি করছো? আমাকে ছাড়ো। মেয়ের দুর্বল কণ্ঠ কর্ণদয় পৌঁছাতেই হাতের চাপ ঢিলে করে দিল আফজাল সওদাগর। ছেড়ে দিলেন অর্ধাঙ্গিনীকে। মেয়ের দিকে তাকিয়ে সে স্তব্ধ হয়ে যায়। তাকে নিয়ে সবার মনে যে সম্মানের জায়গা ছিল, আজ সেই জায়গাটা কেমন যেন হালকা হয়ে গেল। রোজা সওদাগরও তেমন প্রতিক্রিয়া দেখালেন না। সেও চায়নি তার স্বামীর সম্মান কিঞ্চিত কমুক। তাই তো ঘটনার ধামাচাপা দিতে ক্ষীণ স্বরেই বলল, সবাই বের হও, উনি মাত্র এসেছে তো, মাথা গরম, তোমরা যাও এখন। সাথে সাথে সবাই বেরো হয়ে গেল বিনা প্রতিবাদে। ওহি চাঁদনিকে ধরে নিয়ে গেল। আফজাল সওদাগরও আবারও বসে পড়লেন আরাম কেদারাখানায়। সে তার জীবনে ভাইদের ছেলে মেয়ে, বোনের ছেলেকে অনেক বেশি ভালোবাসেছে। আর চিত্রাকে বোধহয় একটু বেশি ভালোবেসেছে, কারণ সে চিত্রার মাঝে তার অতীতের খুব গোপনের মায়া আদরে সেই কন্যার প্রতিচ্ছবি খুঁজে পায়, যার প্রতি দায়িত্বহীন হয়েছিল বিধায় তার অগোচরে সে কন্যা ঢলে পড়েছিল মৃত্যুর মুখে। সে নিজেকে ক্ষমা করতে পারেনি, না প্রায়শ্চিত্ত করতে পেরেছে সেই পাপের। তন্মধ্যেই রোজা সওদাগরের এহেন আচরণ তাকে আরও ভেঙে দিয়েছে। তাই তো সে হারিয়ে ফেলল নিজের এতদিনের ব্যক্তিত্ব, কিংবা বলা যায় খোলস। তপ্ত দুপুরে ঘামে ভিজে একাকার ওহির শরীরখানা। কি মারাত্মক রোদ উঠেছে পহেলা অক্টোবরের আকাশে। বিরক্তির আকাশে হুট করে মুগ্ধতা নিয়ে হাজির হলো নওশাদ। সাদা শার্ট, গলায় টাই, কালো প্যান্ট, মারাত্মক সুন্দর লাগছে ছেলেটাকে। ওহি যখন নওশাদের এমন রূপ দেখল, সে বেশ অবাক হয়েই তাকিয়ে রইল নওশাদের পানে। ওহিকে দেখেই হাসি খুশি নওশাদ হেলে দুলে চলে এলো ওহির পাশে। মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বলল, কি হ্যাঁ মিস, আজ রোদ বোধ হয় আপনাকে বেশি উত্ত্যক্ত করছে। ওহি ওড়না দিয়ে কপালের ঘামটুকু মুছল, বিরক্তের স্বরে বলল, হ্যাঁ, বেশি উত্তক্ত করেছি, আর এখন আপনি নিশ্চিত তার চেয়েও বেশি করবেন। নওশাদ হেসে দিলেন, মাথার পেছনে চুলগুলোতে হাত বুলিয়ে বললেন, তা আপনি মিসে বলেননি, হুট করে আপনার কথা মনে হলো, তাই চলে এলাম উত্ত্যক্ত করতে। আপনি নাকি কাজ করেন, তা সারাদিন মেয়েদের পিছনে ঘোরা ছাড়া তো কোনো কাজ আপনার নেই দেখছি। মেয়ের পিছনে ঘুরি ঠিক, তবে মেয়েদের পিছনে না। আর এখন লাঞ্চ ব্রেক চলছে মিস। নিজের ঝাঁঝালো কথার বিপরীতে নওশাদের হাসি খুশি উত্তরে কিঞ্চিত খারাপ লাগলো ওহির। তাই সে আর কিছু না বলেই হাঁটা ধরল। নওশাদও সাথে সাথে হাঁটতে হাঁটতে বলল, আপনার জন্য একটা জিনিস এনেছি মিস। ওহি ভ্রু কুচকালো, চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করলো, কি জিনিস? নওশাদ তার পকেট থেকে তৎক্ষণাৎ কালো গোলাপটা ওহির সামনে ধরল। চোখের মাঝে আনন্দের চিলিক খেলিয়ে বলল, কালো গোলাপ, ভালোবাসার বিষাদময় প্রতীক, পছন্দ তো আপনার? ওহি মিনিট দুই ফুলটার দিকে তাকিয়ে রইল। হুট করে তুমুল মাথা ব্যথায় তার চোখ বন্ধ হয়ে আসার উপক্রম। কেমন যেন শিরা উপশিরায় আন্দোলন চালালো রাগ। নওশাদের হাত থেকে ছিনিয়ে নিল গোলাপটা এবং ভীষণ নিষ্ঠুরভাবে কয়েক টুকরো করে ছুঁড়ে মারল তা দূরে। নওশাদ কেবল ফ্যাল করে দেখলো সবটা। সে যেন কোনো ভাষা খুঁজে পেল না। ওহির কাছে এমন একটা আচরণ সে ঠিক আশা করেনি বলা যায়। ওহি তুমুল রাগে হেঁটে চলে গেল কয়েক পা। নওশাদ তখনও ঠাঁই দাঁড়িয়ে। এই গোলাপটা কেনার জন্য সে অফিস ছুটি নিয়েছে, ফুলের দোকানের কর্মচারীটার সাথে কথা কাটাকাটি করেছে, অথচ তার জন্য এটা কেনা হলো। সে কি করলো? ওহি কয়েক পা এগিয়ে আবারও থেমে গেল, ফিরে তাকালো নওশাদের থমথমে মুখটার দিকে। খারাপ লাগায় ছেয়ে গেল তার মনের রাঙিনা। সে আবারও পিছু ফেলল, পিছু টান টেনে নিয়ে গেল তাকে নওশাদ অব্দি। ওহি ক্ষীণ স্বরে মাথা নত করেই বলল, মন খারাপ করবেন না,
আমি আসলে ফুল পছন্দ করি না, ফুল দেখলেই ছিঁড়ে ফেলতে ইচ্ছে হয়। বলা যায় এটা আমার একটা মানসিক রোগ, যা কেউ জানে না। খুব ছোটবেলার বিদঘুটে ঘটনার প্রভাবে আমার এই মানসিক রোগ, যা মাঝে মাঝে মানুষ খুন করার ইচ্ছে জাগতেও সাহায্য করে। নিবিড় নিশ্চুপ স্বচ্ছ জলে পরিপূর্ণ ছোট্ট একটা পুকুরের পাশে বেঞ্চিতে বসে আছে ওহি এবং নওশাদ। রোদ ঝিমিয়ে বিকেল প্রায়, প্রকৃতিও বেশ চুপচাপ। নওশাদ তাকিয়ে আছে ওহির দিকে, চোখে মুখে তার প্রশ্নের ছড়াছড়ি, ভেতরের অনুভূতিরা অধৈর্য উৎকণ্ঠিত। কিন্তু সে ওহিকে সময় দিল, নিজেকেও প্রস্তুত করলো অপ্রস্তুত কিছু শোনার জন্য। ওহি দীর্ঘক্ষণ সময় নিল। কিছু কথা যখন বলা যায় না পরিস্থিতির চাপে, তখন তা যুগ যুগ ধরে স্মৃতির পাতায় থাকতে থাকতে চাপা পড়ে যায়। চাইলেও তখন আর তা খুব সহজে মেলে ধরা যায় না। ওহির অবস্থাও ঠিক তাই। খুব বাজে অভিজ্ঞতা ভুলে যাওয়ার চেষ্টা চালাতে চালাতে আজ তা ধুলো পড়ে ধোঁয়াশা হয়ে গেছে। সেই ধুলো পরিষ্কার করতে কিঞ্চিত সময় তো লাগবেই। প্রায় মিনিট 10 পর ওহি মুখ খুলল। কণ্ঠধ্বনিরা প্রস্তুত হলো বিভীষিকাময় কথাগুলো বলার জন্য। ভীষণ বিশাল এক দীর্ঘশ্বাস ফেলে সে বলা শুরু করলো। ছোটবেলা থেকেই আমার মা আমার ব্যাপারে ভীষণ উদাসীন ছিল। সেই উদাসীনতার জন্য ছোট বয়সে আমার সাথে ঘটে গিয়েছে বড় বিপর্যয়। আমার বয়স তখন 7 কিংবা 8 হবে। বাবা মায়ের একদিন তুমুল কথা কাটাকাটি। অবশেষে কথা কাটাকাটির অবসান ঘটলো আমাকে গৃহান্তর করার মাধ্যমে। মায়ের জেদের কারণে আমার এত বড় বাড়ি, এত সুন্দর পরিবার থাকতেও আমাকে পাঠানো হয় হোস্টেলে। জীবন বোঝার আগেই যৌনতার লালসার শিকার হব, তা হয়তো কারোরই জানা ছিল না। হোস্টেলের পর্যবেক্ষণ করতো এক মামা ছিল, যেসব বাচ্চাদের আদর করত, আমাদের চকলেট দিত, কোলে নিয়ে ঘুরতো। আমি খুব কমই মামার সান্নিধ্যে যেতাম। ছোটবেলা থেকে খুব চুপচাপ থাকার কারণেই মানুষের সাথে কম মিশতাম। তখন সময়টা শীতকাল, ডিসেম্বর বা জানুয়ারির দিকে। হোস্টেলের বেশিরভাগ দায়িত্বরত সদস্য ছুটিতে। আমি বিকেলে হোস্টেলের পেছনের দিকে বাগানে খেলছিলাম। ফুল আমার প্রিয় ছিল বিধায় সেটা নিয়ে নিজের আপন মনে হাবিজাবি এঁকে খেলায় মত্ত ছিলাম। এর মাঝে সেই লোকটা এলো যে সব বাচ্চাদের আদর করত। তথাকথিত নিয়মে সে আমার মাথায় গালে হাত বুলিয়ে দিল, চকলেট দিল, অথচ আমি নিলাম না। বাচ্চা হলেও বুঝতাম অপরিচিত কারোর কাছ থেকে কিছু নেওয়া উচিত না। মামা তখন একটা সূর্যমুখী ফুল এনে আমার হাতে দিল। আমি তো খুশিতে আত্মহারা। আমাকে হাসি খুশি রেখে মামা কোলে নিলেন। আমিও বেশ আনন্দে কোলে উঠে গেলাম। যখন আমি ফুল নিয়ে ব্যস্ত, তখন অনুভব করলাম আমার বুকে প্রচন্ড ব্যথা করছে। ব্যথার চোটে চোখের টলমলে অশ্রুদের ভিড় জমে গেল। আমি উফ করে শব্দ করে উঠলাম। মামার দিকে তাকিয়ে বললাম, মামা ব্যথা। মামা বিদঘুটে হেসে বলল, আদর করলে একটু ব্যথা লাগবেই। মামা তো তোমাকে আদর করছে। আমি তবুও কিছুটা মোচড়ামুচড়ি করছিলাম। অস্বস্তিতে ভরে গেছে আমার শরীর। আমার ছোট নাজুক শরীরটা তখন মামার হাতের মুঠোয়। সে যেভাবে পেরেছে সেভাবে ছুঁয়ে দিয়েছে। তারপর বাগানের মালি কাকাকে আসতে দেখে সে আমায় ছেড়ে দিল। তারপর আমি ফুলটা ছুঁড়ে ফেলে নিচের ঘরে চলে গেলাম। দীর্ঘ বক্তব্যের পর থামলো ওহি। অদ্ভুতভাবে নওশাদের চোখে অশ্রু থাকলেও অশ্রু নেই ওহির চোখে, অথচ তার কণ্ঠনালী কাঁপছিল। ওহি মাথা নিচু করল, ডান হাত দিয়ে অনবরত নিজের বাম হাত মুচড়াচ্ছিল। তার যে সেসব অতীত মনে করে খুব কষ্ট হচ্ছে তা বুঝতে বাকি রইল না নওশাদের। তাই তো সে গলা পরিষ্কার করে বিবশ কণ্ঠে বলল, আজ না হয় থাক, অতীত না হয় অতীতে থাকো। ওহি হাসল, তাচ্ছিল্য করেই বলল, ঘৃণা হচ্ছে তাই না আমার উপর? হওয়াটাই স্বাভাবিক। ওহির কথার ধরনে হতবিহ্বল নওশাদ তাজ্জব হয়ে বলল, কি বলছেন? আপনার খারাপ লাগছে বিধায় না করেছি। ওহি হাসল, দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন আর খারাপ লাগে না। এত বছর নিজের মাকেও বলতে পারিনি সব কথা। কেবল আমি আর আমার ওই আল্লাহ জানতো আমি যে কি লুকিয়ে বেঁচেছিলাম। আজ যেহেতু বলা শুরু করেছি, তাহলে বলি কথাটাই যেন কেমন নিবিড় আর্তনাদ ছিল। বিদঘুটে অতীত বের করে মন হালকা করার একটা হাহাকার ছিল যা ছুঁতে পারল নওশাদকে। সে ধীর কণ্ঠে বলল, আমি শুনেছি, তবে আপনি বলুন। ওহি পুকুরের ঝলমলে স্বচ্ছ জলরাশির দিকে তাকিয়ে বলা শুরু করলো, সেদিন আমার সাথে ঘটা বিদঘুটে ঘটনাটা কিঞ্চিত নাড়িয়ে দিয়েছিল আমাকে। কই, বাবা চাচা সবাই তো আমাকে আদর করতো, কিন্তু কখনো এমন ব্যথা দেওয়া আদর তো করতো না।
সন্ধ্যার দিকে যখন সব নিরিবিলি মালি কাকা এলেন আমার ঘরে, আমি তখন পড়ার টেবিলে বই নিয়ে বসেছি। কাকা এসেই আমার পাশে হাঁটু ভেঙে বসলেন। তার চোখে মুখে কি যেন একটা হাব ভাব। সে আমাকে কেমন ক্ষীণ কণ্ঠে বললেন, তোমার সাথে ফজলুও কিছু করেছে? আমি এক ঝটকায় বুঝে ফেললাম কাকা বিকেলে সে ঘটনার কথা বলছে। আমি ভয় পেয়ে গেলাম। অনবরত ডানে বামে মাথা নাড়াতে নাড়াতে বললাম, না। মালি কাকা আমার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। তখনই আমার ছোট মনে তখন অনাকাঙ্ক্ষিত ভয়ের হানা দিল। সেই ঘটনা 3 দিন পরের কাহিনী। আমি রাতে খাবারের পর দাঁত ব্রাশ করতে করতে হোস্টেলের পিছনের বারান্দায় গেলাম, যেটা আমার অভ্যাস ছিল। সেখানে হোস্টেলের কর্মচারীদের কোয়ার্টার ছিল। আমি হঠাৎ ভীষণ হাসাহাসির শব্দ শুনলাম ওই মামার ঘর থেকে। তার দরজাটাও হালকা খোলা ছিল। আমি ধীরে ধীরে পৌঁছে গেলাম সেই ঘরটাতে, কিন্তু দরজা পুরোটা হাত দিয়ে খুলে দিতে আমি হতভম্ব। ভেতরে দেখা দৃশ্যটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এত অপ্রত্যাশিত কিছু ছিল। আমাদের খাবার সার্ভ করা খালা আর মামা ছিলেন সে ঘরে। আমি ভয় পেয়ে ছুটে আসতে নিলেই খালা দৌড়ে এসে ধরে ফেললেন আমায়। মামার চোখে তখন উপচে পড়া লালসা। মামার লালসাকে সায় দিলেন খালাও। সে আমাকে জোর করে ধরে আমার জামার পেছনের চেনটা খুলে দিলেন। একজন মহিলা, যার কন্যার বয়সে হয়তো ছিলাম আমি, সে কিনা মামাকে খুশি করতে আমায় বলিদান করার জন্য উঠে পড়ে লেগেছিল। মামার এলোমেলো নোংরা ছোঁয়ায় আমি নেতিয়ে গিয়েছিলাম। তারপর কথা থেমে গেল ওহির। তুমুল কান্নায় ভেঙে পড়ল সে। নওশাদ আবিষ্কার করলো তার হৃৎপিণ্ড প্রয়োজনের তুলনায় বেশি বিট করছে। অস্বাভাবিকভাবে কাঁপছে তার শরীর। ঘৃণায় ভরে উঠেছে অনুভূতিরা। ছোট্ট একটা মেয়েকেও কিনা ছাড় দেয়নি। সে চাইলো ওহির কাঁধে ভরসার হাত দিয়ে চোখের জল মুছিয়ে দিতে, কিন্তু সে তা করলো না। কারণ ওহির মনে এখন অতীতের নোংরা ছোঁয়ার স্মৃতি কিলবিল করছে। নওশাদের সঠিক ছোঁয়াও হয়তো আরেকটা ভিন্ন ঘৃণা সৃষ্টি করতে পারে। তাই নওশাদ নিজেকে সংযত করলো। কাঁদতে দিল ওহিকে। ওহি কাঁদলো। পাহাড়ের মতন অটল ওহি নিমিষেই গলে জল। কাঁদতে কাঁদতে যখন চোখের জল ফোরালো, সে ভেজা কণ্ঠে বলল, নওশাদ, জানেন সেদিন আমি বেঁচে গিয়েছিলাম। আমার সাথে খারাপ ঘটতে গিয়েও ঘটেনি। আমার চিৎকারে মালি কাকা ছুটে এসেছিল। হইচই শুনে ছুটে এসেছিল আমাদের হোস্টেলের কয়েকজন ম্যাডাম। আমি ততক্ষণে নেতিয়ে পড়ে গিয়েছি। কাকার কারণে শেষ মুহূর্তে আমি বেঁচে যাই। অতঃপর ম্যামরা আমাকে বলে, এসব নাকি খারাপ কথা, মানুষ জানলে আমায় নোংরা বলবে, তাই যেন কাউকে না জানাই। আমিও তাই লুকিয়ে গেলাম সবটা। ওদের কি হয়েছিল পরে আমার জানা নেই। কেবল আমাকে পাঠিয়ে দিয়েছিল বাড়িতে। মিছিয়ে অজুহাত দেখিয়ে বলেছিল আমি নাকি থাকতে চাচ্ছি না সেখানে। তারপর থেকে সেই ঘটনা আমাকে মানুষ থেকে মানসিক রোগীতে রূপান্তরিত করলো। কাউকে বলতে না পারার কারণে খুব বাজে ভাবে পোকায় খেয়ে ফেললো আমার ভেতরটা। এরপর থেকে আমি ফুল সহ্য করতে পারতাম না। মাঝে মাঝে ওই মানুষগুলোকে খুন করার তৃষ্ণাও জাগতো। এটা ধীরে ধীরে মানসিক সমস্যা হয়ে গেল। নওশাদ চুপ, নিরুত্তর। ওহির ক্ষণে ক্ষণে নাক টানার শব্দ পাওয়া গেল। কিছুটা ক্ষণ দুজনেই চুপ থাকার পর উঠে দাঁড়ালো ওহি। ক্ষীণ স্বরে বলল, বুঝলেন তো নওশাদ, মনের মাঝে যে ঘৃণা আছে তা নিয়ে আমি আরো একজনকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু আমি জানি মানুষটা আমার না, আর আমিও তো পবিত্র না। আমার কাছে কারো বিদ্ঘুটে ছোঁয়া আপনার অপবিত্রতা হতে পারে না। আর ভালোবাসার কথা তো আপনি বললেন। সে মানুষ যেহেতু আপনার না, তবে যে মানুষ আপনাকে ভালোবাসছে তাকে না হয় আগলে নিন। হয়তো পারবো না। আমার এমন কলুষিত জীবনের সাথে আপনাকে জড়াতে চাইছি না। আপনার ভালোর জন্য বলছি, ভুলে যান ভালো লাগাকে। কথা শেষ করে ওহি পা বাড়ালো নিজ গন্তব্যে। নওশাদ কেমন অদ্ভুত কণ্ঠে বলল, কি আশ্চর্য, আপনি আমার ভালো চাইলেন অথচ আমি চাইলেন না। কথার মাঝে কি যেন একটা ছিল যা থামিয়ে দিল ওহির পা। পিছু টান তো ওহির জন্য না, তবে আজ কেন থামিয়ে দিল তাকে সে? পিছু টান। চিত্রার কোচিং শেষ হতে হতে সন্ধ্যা নামলো প্রকৃতিতে। সোডিয়ামের আলোয় রাস্তাঘাটে উজ্জ্বল। চিত্রা খুশি মনে এক প্যাকেট ঝালমুড়ি কিনলো আর হেলতে দুলতে হাঁটা ধরল নিজের বাড়ির পথে। কিছু দূর যেতেই তার চোখ আটকালো পরিচিত মানুষটার দিকে, অথচ মানুষটার এখানে থাকার কথা না। যে মুহূর্তে চিত্রা তাকে ডাক দিতে নিবে, মানুষটা তখনই হাঁটতে হাঁটতে পাশের একটা আধার গলিতে ঢুকলো। চিত্রাও কি যেন মনে হলো, সেও ধীর পায়ে হাঁটতে হাঁটতে মানুষটার পিছে পিছে আধার গলিতে প্রবেশ করলো।
বেশ কতগুলো নোংরা গলি ভুতুরে প্রকৃতি পার হয়ে রঙিন এক দুনিয়ায় প্রবেশ করলো চিত্রা। কেমন অদ্ভুত এক দুনিয়া! চিত্রা হতভম্ব আশেপাশের মানুষগুলোর দিকে তাকে। সভ্য সমাজে অসভ্য স্থান দখল করা পতিতালয়ে এসে পড়েছে সে। ধানমন্ডির রাস্তা পার হয়ে অনেকটা দূরেই সে চলে এসেছে। তার বুঝতে বাকি রইল না তার। চিত্রা বেশ অবাক হয়েছে অমন মানুষকে এরকম একটা জায়গায় আসতে দেখে। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে তার শরীর। মৃদু কম্পন দেখা দিয়েছে তার শরীরের শিরায় উপশিরায়। তার মধ্যে কেমন বিদঘুটে হাসি দিয়ে একটা লোক বলল, কি সুন্দরী, দাম কত তোর? কিশোরী চিত্রা আরও খানিকটা ভয় পেয়ে যায়। সে আর কোনো কথা না বলে যে রাস্তা দিয়ে এসেছে সে রাস্তায় ছুট লাগায়। পেছন থেকে মদ খেয়ে নেশায় বিভোর হওয়া লোকটার বিদঘুটে হাসির শব্দ ভেসে এলো। চিত্রার চোখ মুখ বন্ধ রেখেই যেন ছুটে চলল। কতটা দৌড়িয়েছে তার জানা নেই। তার দৌড়ানোর সমাপ্তি হলো একটা শক্ত সামর্থ্য দেহের সাথে ধাক্কা খাওয়ার পর। কি ব্যাপার, দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করবে নাকি? এভাবে চোখ মুখ বন্ধ করে রেখে কোথায় যাচ্ছ? সামনে পুরুষটির কথায় চোখ মেলে তাকালো চিত্রা। গলা শুকিয়ে কাঠ প্রায়, তবু বেশ কষ্টে সে উচ্চারণ করলো, একটু পানি দেন বাহার ভাই। চিত্রার এমন উত্তেজিত মুখমণ্ডল দেখে অবাক হলো বাহার। দ্রুত পাশের দোকানটা থেকে পানির বোতল কিনে আনলো। চিত্রার দিকে বাড়িয়ে দিল সে পানির বোতল। চিত্রা ডানে বামে না দেখে ধক করে বেশ খানিকটা পানি পান করলো। অতঃপর জোরে জোরে শ্বাস নিতে লাগলো। বাহার ভ্রু কুচকালো, অবাক কণ্ঠে বলল, কোথায় গিয়েছিলে? হাঁপাচ্ছ কেন? চিত্রা বেশ কতক্ষণ চুপ থেকে নিজেকে ধাতস্থ করলো। তারপর বেশ ভাবুক স্বরে বলল, বাহার ভাই, সব রহস্যের সমাধান হচ্ছে না কেন জানেন? ধুলো পড়েছে চেহারায়, আর আমরা মুছি আয়নায়। আসলে আমরা রহস্যের কঠিন রাস্তায় এখনো হাঁটাই ধরিনি। চিত্রার আধো রহস্যমাখা কথা আধাই রইল। সে পুরোটা বিশ্লেষণ করলো না বাহারের কাছে। কেবল কতক্ষণ বিজ্ঞ ব্যক্তিদের মতন ভাবুক হয়ে রইল, যেন রাজ্যের ভাবনায় মত্ত সে। হাঁটতে হাঁটতে বড় রাস্তা পেরিয়ে রিক্সা নিল বাহার। দুজনেই রিক্সায় উঠে বসলো। নিস্তব্ধ রাস্তা, হুড়মুড় করে বাতাস ছুঁয়ে দিয়ে যাচ্ছে আধুরে ভাবে। বাহার চুপ করে রইল, সাথে চুপ রইল চিত্রাও। আকাশের উপর থালার মতন চাঁদ। অক্টোবর এসেছে বিরাট জ্যোৎস্না নিয়ে। ঠান্ডা ঠান্ডা বাতাসে শরীরে ক্লান্তিটাও খানিক বিশ্রামে গেল। কয়েকদিন পর তো আবারও শীত আসবে। শীতকাল চিত্রার বেশ প্রিয়। কেমন মিষ্টি অলসতায় কাটে। চিত্রা আবারও বেশ অলসতা প্রিয়। দুজনের নিঃশুভ ভাবনার মাঝে রিক্সা এসে থেমেছে চিত্রাদের গলির মুখে। চিত্রা ঝটপট বাহার ভাই টাকা বের করার আগে নিজেই রিক্সা ভাড়া দিয়ে দিল। তা দেখে বাহার কিঞ্চিত হাসলো। পকেট থেকে সিগারেট বের করে তার দুই ঠোঁটের ভাঁজে চেপে লাইটার জ্বালাতে জ্বালাতে বলল, বেশ চালাক হচ্ছে যে। বাহারের বাক্যের মানে চিত্রা ঠিক বোধগম্য হলো না। মুচকি হেসে সে বলল, আপনার সাথে থাকি আর চালাক হব না? তা বেশ ভালো, চালাক হতে খুদে গিয়ে। তবে চিন্তা নেই, চাকরি পেলে তোমার রিক্সা ভাড়ার দায়িত্বটা আমি নিজের কাঁধের হয়ে নিয়ে নেব। আপনি চাকরি করবেন? হাঁটতে হাঁটতে বাহারের দিকে তাকিয়ে চিত্রার প্রশ্ন। বাহার পায়ের কাছে খালি বোতলটাতে ছোট্ট লাথি দিয়ে বলল, ভাবছি তো করব। রিক্সা ভাড়াটা দেওয়ার জন্য হলেও চাকরি করা জরুরি। তারপর আমায় বিয়ে করবেন তো বাহার ভাই? চিত্রার প্রশ্নে বাহার বিশেষ অবাক হলো না, কারণ সে জানে বয়ঃসন্ধিরা আবেগ প্রকাশ করতে ভীষণ পছন্দ করে। আর কিছু কিছু ক্ষেত্রে মানুষ তার প্রিয় মানুষের ক্ষেত্রে একটু বেশি বেহায়া হয়ে যায়। চিত্রাও তার বাহিরে না। বাহারকে চুপ থাকতে দেখে চিত্রা আবারও প্রশ্ন করল, আমি আপনার এতটাই অপছন্দ? তুমি তো তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে, তাই না? ওই যে ভদ্র সুশীল ছেলেটাকে। বাহারের ঠাট্টা মাখানো কথায় ছোট্ট হয়ে এলো চিত্রার মুখ। ক্ষীণ স্বরে সে বলল, আমার তো অভদ্রতা, আপনাকেই পছন্দ। বয়সন্ধির আবেগ দিয়ে ফাঁসাতে চাচ্ছ? একদম না, অষ্টাদশীর ভালোবাসা দিয়ে ফাঁসাতে চাচ্ছি। বাহার আর উত্তর দিল না। চিত্রা মন খারাপ করে বলল, চাকরিটা হবে তো? তোমার সাথে সংসার করতে হলে চাকরিটা হতেই হবে, তাছাড়া উপায় নেই। আচ্ছা, তোমার বাড়ির চিলেকোঠার ঘরের মতন একটা ঘরে কি কি আসবাবপত্র লাগবে বলো তো? সংসার সম্পর্কে ধারণা কম তো? বাহারের এমন অপ্রত্যাশিত কথায় হতভম্ব চিত্রা। চোখে মুখে খুশির ঝিলিক দিয়ে উঠল। সে চমকে যাওয়া কণ্ঠে বলল, এই জন্য কি চাকরির খোঁজ করছেন? তোমার ভাই বেকারের কাছে তার বোনকে দেবে? যদি দেয় তাহলে না হয় খোঁজ না করলাম। চিত্রা কিছুক্ষণের জন্য বাক্যহারা হয়ে গেল। বাহার ভাই এত সহজে মেনে যাবে তা যেন তার ধারণার বাহিরে ছিল।
চিত্রা আর কিছু বলতে গেলেই থামিয়ে দিল বাহার। ক্ষীণ কণ্ঠে বলল, বাড়ি এসে পড়েছে, ভেতরে যাও। সংসার করতে হলে ভালো রেজাল্ট চাই, না হয় সেসব চিন্তা বাদ। চিত্রা এতক্ষণ এতটাই অবাক হয়েছিল যে সেই যে নিজের বাড়ির গেটের সামনে চলে এসেছে তা তার খেয়ালই ছিল না। বাহারের কথায় আশপাশ তাকিয়ে দেখলো সত্যি সে তার বাড়ির সামনে। বাহার চিত্রাকে আর কিছু না বলে সোজা হাঁটা ধরল। চিত্রা বেশ উৎকণ্ঠে বলে উঠল, বাহার ভাই, আপনি আমার পুরো জীবনের লাল কালির পূর্ণতা, যা জল জল করবে আমার প্রাপ্তির খাতায়। বাহার অবশ্য কথাটা শুনেও ফিরে তাকালো না। চিত্রা কতক্ষণ বাহারের ফেরার অপেক্ষা করে বাড়ির ভেতর চলে গেল। বাহার বুঝলো তার পিছে যে অষ্টাদশীর ছায়া নেই। বাহার আকাশের দিকে তাকিয়ে বেশ বিষণ্ণ দীর্ঘশ্বাস ফেলে বলল, রঙ্গনা, তুমি আমি বিশাল অপ্রাপ্তির জীবনে হয়তো আর একটা অপ্রাপ্তি। বাহারদের অনেক স্বপ্ন ঠিকই থাকে, কিন্তু তা ঝরে যায় রাতের আধারে। তুমি সকাল অবধি থাকলেও পারো রঙ্গনা। বাহার খারাপ, তবে তার স্বপ্ন না। আমাদের একটা ছোট করে সংসার হলে খারাপ হয় না। আমি অপ্রাপ্তির জ্বরে গা ভাসিয়ে কিঞ্চিত প্রাপ্তি পেয়ে যেতাম তোমায় পেয়ে। আফসোস, বাহারদের জীবনের স্বপ্নগুলো ওই দূর আকাশের চেয়েও দূরের, যা ধরাছোঁয়ার বাহিরে। তুমি না হয় মেয়ে বৃষ্টি হয়ে ছুঁয়ে দিও। বাহারের কথাগুলোকে শুনলো রঙ্গনা? হয়তো না, তাতে কি? একটা গোটা রাত তো দেখলো সংসার সাজানোর স্বপ্ন কত সুন্দর হয়। একটা গোটা আকাশ তো জানলো অপ্রাপ্তিদের কত বেদনা হয়। মোহিনীর কেসটা বন্ধ করে দেওয়া হয়েছে আরও সপ্তাহখানেক আগে। একদম গোলকধাঁধার মতন একটা একই জায়গায় কেমন ঘুরপাক খাচ্ছিল, তাই তো বন্ধ করে দেওয়া হয়। মোহিনীর ভাই জুনায়েদেই বন্ধ করে দিতে বলে। এই গোলকধাঁধায় আর কতদিনই বা ঘুরপাক খাবে? এর চেয়ে থেমে যাক সব ঝামেলা। নুরুল সওদাগররা লাস্টে আরেকটা ক্লু পেয়েছিল যে অ্যাসিড নিক্ষেপ করা ছেলেদেরকে অনবরত যে সিম থেকে ফোন দেওয়া হতো সেই সিমটা কার নামে। ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল ওই দুই ছেলের মাঝে একজনের আইডি কার্ড দিয়ে সিমটা কেনা হয়েছিল। কাকে ধরবে আসামি হিসেবে? ওই ছেলে দুটোকেও তো খুন করা হয়েছে। পরপর 3 জন মানুষকে একই ব্যক্তি খুন করেছে, কিন্তু সঠিক স্বচ্ছ প্রমাণের অভাবে বন্ধ হয়ে গেল ইনভেস্টিগেশন। তপ্ত দুপুরে বিরক্ত ভঙ্গিতে জুনায়েদ এসে বসলো তার ঘরে। চাঁদনি নিজ থেকে ঠান্ডা শরবত নিয়ে এলো। আজকাল জুনায়েদ হুট করে কেমন ডেকে যায়, মেজাজ চরম খিটখিটে থাকে তার। চাঁদনি জুনায়েদের হাতে লেবু শরবতটা ধরিয়ে দিয়ে আঁচল দিয়ে জুনায়েদের মুখের ঘাম মুছিয়ে দিতে নিলেই তার হাত আটকে দেয় জুনায়েদ। চাঁদনি কিঞ্চিত অবাক হয়, উদ্গ্রীব হয়ে বলে, কি হয়েছে তোমার? অফিসে ঝামেলা হয়েছে? জুনায়েদ শরবতটুকু খেয়ে বেশ শব্দ করে টেবিলের উপর গ্লাসটা রাখে। তপ্ত শ্বাস ফেলে কর্কশ মেজাজে বলে, চাকরিটা চলে গিয়েছে। চাঁদনি বেশ অবাক হলো। জুনায়েদ সবসময় বেশ কর্মঠ লোক, তার চাকরি যাওয়ার তো কথা না। ব্যতিব্যস্ত হয়ে সে বলল, চাকরি চলে গিয়েছে মানে? কেন? মানুষ কি একজনের ভালো আরেকজন সহ্য করতে পারে? পারে না। যেমন তোমার মা পারেনি চিত্রার ভালো সহ্য করতে, তেমন অফিসের কিছু মানুষ আমার ভালো সহ্য করতে পারেনি। চিত্রার ঘর ছাড়তে হলো, আর আমার চাকরি। চাঁদনি বেশ অবাক হলো তার স্বামীর কথায়। বেশ শক্ত কণ্ঠে বলল, তুমি কিসের সাথে কি মেলাচ্ছ জুনায়েদ? আমার মা তোমার গুরুজন হয়, সম্মান দিয়ে কথা বলো। যে নিজেই নিজের সম্মান রাখতে পারে না তাকে আবার কিসের সম্মান দিব? হ্যাঁ, তোমার মা বলে তো আর সে অন্যায় করে পার পেয়ে যাবে না, তাই না? জুনায়েদের কথায় তুমুল তাচ্ছিল্যের সুর। চাঁদনি হতভম্ব চোখে তাকিয়ে রইল তার স্বামীর দিকে। অবশ হয়ে আসে তার অনুভূতিরা। সে বিধ্বস্ত কণ্ঠে বলে, জুনায়েদ। জুনায়েদ উত্তর দেয় না, গটগট পায়ে বেরিয়ে যায় ঘর থেকে। চাঁদনি কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে সেই দৃশ্য দেখে। বনানীর বিলাসবহুল এক ফ্ল্যাটের ডাইনিং রুমে রাতের খাবারের আয়োজন। বেশ তৃপ্তি নিয়ে আহার করছে ছোট্ট এক সুখী ফ্যামিলি। এই পরিবারটা নওশাদের। মা বাবা নওশাদকে নিয়েই তাদের ছোট্ট পরিবার। নওশাদ খেতে খেতে তার মা নওরিন খাতুনের দিকে তাকিয়ে বেশ আয়েসি ভঙ্গিতে বলল, মা, তোমাদের কিছু বলার ছিল। নওরিন খাতুন তখন মাছের কাটা বাছায় ব্যস্ত। ছেলের কথায় ছেলের দিকে তাকালে হাস্যোজ্জ্বল মুখে মহিলার মিষ্টি করে শুধালো, কি কথা? তোমরা আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছো, সেই সম্বন্ধেই কথা। নওশাদের বাবা ইলিয়াস খান খাবার চিবোতে চিবোতে বললেন, ও হ্যাঁ, ভালো কথা মনে করছো। নুরুলদের বাড়ি থেকে তো আর কোনো খবর পেলাম না। আজই না হয় একবার কল দিয়ে জিজ্ঞেস করব। জিজ্ঞেস পরে করো, আগে আমার কথা শোনো বাবা। কি কথা? বাবার প্রশ্নের উত্তর দিতে সামান্য সময় নিল নওশাদ। অতঃপর বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, আমরা সেদিন যখন নুরুল আঙ্কেলের মেয়েকে দেখতে গেলাম, সেখানে গিয়ে আমার
পাত্রীকে পছন্দ না হয়ে তার বোনকে পছন্দ হয়ে গিয়েছে। নুরুল আঙ্কেলের ছোট ভাইয়ের মেয়েকে বিয়ে করলে আমি ওকে করব। নওশাদের কথা শুনতে খাওয়া থামিয়ে দিলেন নওরিন খাতুন। সে বেশ জোরেই বলে উঠলেন, অসম্ভব। এমন খাটো মেয়েকে তোমার কিভাবে পছন্দ হয়? কেমন বোকাশোকা হাব্বা। আমি রাজি নেই প্রস্তাবে। আমি রাজি মা, সেটা কি যথেষ্ট না? ইলিয়াস খান নিজের স্ত্রীর দিকে তাকালেন, নম্র কণ্ঠে বললেন, রাখছো কেন নওরিন? মেয়েটা তো সুন্দরী, আর নওশাদ যেহেতু পছন্দ করেছে সেহেতু। নওরিন খাতুন খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন, মুখে অগাধ গম্ভীরতা ঢেলে বললেন, অসম্ভব মানে অসম্ভব। মেয়েটার মাঝে কেমন সাদামাটা ভাব, কখনোই আমি ওরে মানব না। আমি তো মানছি, তাহলে তোমার সমস্যা কোথায়? নওশাদ খাবার টেবিল থেকে উঠতে উঠতে মায়ের বিপরীতে কথা বলে উঠল। ছোটখাটো কথা কাটাকাটির এক পর্যায়ে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বাহিরে তখন তুমুল বৃষ্টি। ইলিয়াস খান বারবার পিছু ডাকলেন ছেলের, অথচ সে একটুও দাঁড়ালো না। ঠান্ডা মানুষ রেগে গেলে এই একটা ঝামেলা। নওরিন খাতুনও ফুসতে ফুসতে ঘরে গিয়ে দৌড় দিলেন। বৃষ্টির মৌসুম বলে রাতে চিত্রাদের বাসায় খিচুড়ির আয়োজন করা হয়েছে। চেরিকে নিয়ে ওহিও এসেছে ওদের বাসায়, জুনায়েদ এসেছে। একটা হইচই পড়ে গেছে ছোট্ট ফ্ল্যাটটাতে। রান্নাঘরে ব্যস্ত মুনিয়া বেগম, তার হাতে হাতে সাহায্য করে দিচ্ছে চিত্রা ও ওহি। তুহিন ও জুনায়েদ ড্রয়িং রুমে বসে হরেক রকমের গল্প জুড়ে দিয়েছে। বাহারকেও বেশ কয়েকবার আসতে বলার পর অবশেষে সে আসার জন্য রাজি হয়েছে। বাহিরে তখন অজোর ধারায় বৃষ্টি ঝরছে। ওহির ফোনে টুংটাং মেসেজের আনাগোনা। নওশাদের মেসেজ দেখে ওহি আর রিপ্লাই দেয়নি। উদ্দেশ্য হাতের কাজ শেষ করে রিপ্লাই দেবে। এমনিতে সে বিকালে কথার ছলে বলেছিল আজ এ বাসায় আসবো, তবু নওশাদের অত জরুরি তলবের মানে খুঁজে পেল না সে। বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাহার যেই না চিত্রাদের বিল্ডিংয়ে প্রবেশ করতে নেবে, সেই মুহূর্তেই তার চোখে পড়ল ফর্সা সুন্দর পরিচিত পুরুষ দেহের প্রতিচ্ছবি। বাহারের কপালে ভাঁজ পড়ল, অবাক কণ্ঠে বলল, আপনি নওশাদ না? নওশাদ এতক্ষণ ভিজে একাকার। সামনের পুরুষটির মুখে হুট করে নিজের নাম শুনে সে বেশ চমকালো, থতমত খেয়ে বলল, হ্যাঁ আমি নওশাদ, আপনাকে তো ঠিক চিনলাম না। বাহার ফেচেল হাসলো, রহস্য করে বলল, চেনার কথাও না, তা এত রাতে এখানে কি? বাহারের প্রশ্নে কিছুটা হোঁচট খেলো নওশাদ। কি বলবে ভেবে না পেয়ে কতক্ষণ আমতা আমতা করলো। অতঃপর কোনো উছিলা খুঁজে না পেয়ে বোকা বোকা কণ্ঠে বলল, অনেক বৃষ্টি তো, তাই এখানে দাঁড়িয়েছি। বরণীতে বুঝিয়ে দাঁড়ানোর জায়গা নেই, সোজা ধানমন্ডি এসে পড়েছেন দাঁড়ানোর জন্য। নওশাদ অবাক হলেন। সামনের ছেলেটা যে তার সম্পর্কে অনেক কিছু জানে তার বুঝতে বাকি রইল না তার। মাথা এপাশ ওপাশ ঘোরাতে ঘোরাতে সে কথা খুঁজে বেড়ালো। বাহারও ঠায় দাঁড়িয়ে দেখলো নওশাদের কাণ্ড। নওশাদকে এখানে দেখে যতটা বিস্মিত হওয়ার কথা ছিল সে ততটা বিস্মিত হলো না, কারণ এর আগে ওহির সাথে প্রায় কয়েকবারই সে নওশাদকে দেখেছে। তাই হয়তো নওশাদের এখানে আসার কারণও আজ করতে পেরেছে। বাহারের বরাবরই ষষ্ঠী ও ইন্দ্র বেশ প্রখর। বাহার তাই নওশাদকে স্বাভাবিক করার জন্য বলল, ওহির সাথে দেখা করবেন? তাহলে উপরে চলুন। নওশাদ আবারও থতমত খেল, অবাক কণ্ঠে বলল, আপনি ওই কেউ চিনেন? চিনব না? বেশ বুদ্ধিমতী মেয়ে সে, আপনি ভীষণ ভাগ্যবান বলা চলে। বাহারের চেয়ে নওশাদও বোধহয় কিছুটা কম চতুর না, তাই তো সে কায়দা করে বলে ফেলল, আপনি তাহলে অমন ভাগ্য ফেরালেন কেন? এবারের জন্য বাহার অবাক হলো না, কারণ সে জানে বাহারের প্রতি ওহির যে মুগ্ধতা, সেই মুগ্ধতা ওহি প্রকাশ না করে থাকতে পারবে না। আমরা যখন একটা মানুষকে ভালোবাসি তখন চাই মানুষটাকে আগলে রাখতে, গোপনে রাখতে। আর আমরা যখন একটা মানুষের উপর মুগ্ধ হই তখন চাই মুগ্ধটা প্রকাশ্যে আনতে, ছড়িয়ে দিতে আরও একটা মানুষের সামনে। ওহি দুটোই করেছে, ভালোবেসেছে, মুগ্ধও হয়েছে। তাই সে সব জায়গায় মুগ্ধতা না ছড়ালেও কিছু কিছু জায়গায় ঠিক প্রকাশ করেছে। নওশাদ আন্দাজে ঢিল ছুঁড়ে চুপ করে রইল। ওহির ভাষ্যমতে তার ভালোবাসার মানুষটা কিছুটা অগোছালো, এলোমেলো, গা ছাড়া স্বভাবের। মেপে হাসে, ঠাট্টাও করতে জানে, আর সামনের পুরুষটির কাছে সেই সব গুণই বিদ্যমান। ঢিলটা যে খুব ভুল দিকে ছড়েনি তা বুঝতে বাকি রইল না নওশাদের। তন্মধ্যেই বাহারের হাহা হাসি ভেসে এলো। হাসতে হাসতে সে বলল, ভাগ্যের সাথে মানানসই না হলে যত বলে জিনিসে আসুক, ভাগ্য তো গ্রহণ করে না। যেমন ওহি ম্যাচিওর্ড, সে আমাকে যতটুকু বুঝে ততটুকু আমায় কেউ বুঝেনি। তাতে কি ভালোবাসার ক্ষেত্রে প্রাধান্য পায় মনের শান্তি। ওই আমার চিন্তা ভাগ করতে পারলে মানসিক শান্তির কারণ হতে পারবে না কখনো। নওশাদ যে খুব ভুল আন্দাজ করেনি তা বাহারের কথায় বোঝা গেল।
বাহারের কথার গম্ভীরতা বেশ ভালো লাগলো নওশাদের। তাই তো সে মুচকে হেসে উত্তর দিল, সেজন্য আপনি ধন্যবাদ প্রাপ্য। ভাগ্যিস সে আপনার মানসিক শান্তি হয়নি, তাহলে তো পরে আমাকে অশান্তিতে কাটাতে হতো। বাহার আর নওশাদ সমস্বরে হেসে উঠল। ভেজা শরীর নিয়ে চিত্রাদের ফ্ল্যাটে প্রবেশ করলো বাহার। কিছু কুশলাদি বিনিময় করেই চলে গেল তুহিনের জন্য বরাদ্দকৃত রুমে। বৃষ্টির পানিতে ভেজার পর একটু গোসল না করলে কেমন কেমন যেন লাগে। বাহার ঘরে যাওয়ার আগেই ওহিকে একটু ইশারা করে তার সাথে যেতে। ওহি অবশ্যই তো অবাক হয়, বাহার ভাই কখনো আকারে ইঙ্গিতে কথা বলার মানুষ না। ওহি ঘরে ঢুকতেই বাহার গলা পরিষ্কার করলো, ঠাট্টার স্বরে বলল, তোমার জন্য কে যেন অপেক্ষা করছে নিচে।